সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে 43তম বিসিএস প্রিলিমিনারি যে সাধারণ বিজ্ঞান অংশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহকারে সমাধান করব। তো চলুন শুরু করি। শুরুতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আমার প্রশ্নে বলা হয়েছে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়। আমার ক অপশন আছে তামার তার, খ অপশন আছে কো এক্সাল কেবল, গ অপশন আছে অপটিক্যাল ফাইবার এবং ঘ অপশন আছে ওয়্যারলেস মিডিয়া। তো চলুন আমরা সঠিক উত্তরটি একটু দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে অপটিক্যাল ফাইবার। তাহলে কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা এর ব্যাখ্যাটি জেনে নিই। খেয়াল করুন, অপটিক্যাল ফাইবারটা কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সূক্ষ্ম সৌর নমনীয় একটি কাঁচ তন্তু, যেটি আলো বহনের জন্য ব্যবহার করা হয়। তাহলে অপটিক্যাল ফাইবারকে কি জন্য ব্যবহার করা হচ্ছে? আলো বহনের জন্য এই অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করা হয়। এছাড়া টেলিযোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায় এই অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়। আরো যে চিকিৎসকগণ মানবদেহের যে ভেতরের অংশ আছে, এই ভেতরের অংশ দেখার জন্য এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অপটিক্যাল ফাইবার কি জন্য ব্যবহার করা হয়? আলো বহনের জন্য এই অপটিক্যাল ফাইবারকে মূলত ব্যবহার করা হয়। আশা করি আপনারা প্রশ্নটির ব্যাখ্যা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো, অর্থাৎ এই অপশনগুলোর মধ্যে কোনটি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। তো আমার ক অপশনে আছে হাইড্রোজেন, খ অপশন হচ্ছে নাইট্রোজেন, গ অপশন হচ্ছে মিথেন এবং সর্বশেষে দেওয়া আছে ইথেন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা সঠিক উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। চলুন আমরা এর ব্যাখ্যাটি জানি। খেয়াল করুন, প্রাকৃতিক গ্যাস হচ্ছে এক ধরনের জীবাশ্ম জ্বালানি। তাহলে প্রাকৃতিক গ্যাস কি? প্রাকৃতিক গ্যাস হচ্ছে এক ধরনের জীবাশ্ম জ্বালানি। আর এই প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যার সংখ্যাটি একটু খেয়াল করুন, CH4। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন। আর এই মিথেনের পরিমাণ হচ্ছে 80 থেকে 90 ভাগ। তাহলে প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত? সেটি হচ্ছে 80 থেকে 90 ভাগ। এছাড়া ইথেন হচ্ছে 13 ভাগ, প্রোপেন আছে 3%, এছাড়াও আছে বিউটেন, আছে ইথিলিন, আছে নাইট্রোজেন, কিছু পরিমাণে থাকে এই প্রাকৃতিক গ্যাসের মধ্যে। আর এই প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ হচ্ছে পৃথিবীর অভ্যন্তরে প্রচন্ড চাপ এবং তাপ। তাহলে প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কি? পৃথিবীর অভ্যন্তরে যে প্রচন্ড চাপ এবং তাপ, এই প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রশ্নটি ছিল প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, যার পরিমাণটি হচ্ছে 80 থেকে 90 ভাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে ট্রপিক্যাল সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন। আমার ক অপশনে আছে 26.5 ডিগ্রি সেলসিয়াস, খ অপশন হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, গ অপশন হচ্ছে 37.5 ডিগ্রি সেলসিয়াস এবং ঘ অপশন হচ্ছে 40.5 ডিগ্রি সেলসিয়াস। তো চলুন আমরা সঠিক উত্তরটি আগে দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 26.5 ডিগ্রি সেলসিয়াস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জেনে নিব এই প্রশ্নটির ব্যাখ্যা। খেয়াল করুন, ঘূর্ণিঝড়কে ইংরেজিতে কি বলা হয়? ঘূর্ণিঝড়কে ইংরেজিতে বলা হয় সাইক্লোন। আর এই শব্দটি এসেছে একটি গ্রিক শব্দ কাইক্লোস থেকে। তাহলে সাইক্লোন শব্দটি কোথা থেকে এসেছে? একটি গ্রিক শব্দ কাইক্লোস থেকে এসেছে, যার অর্থ কি? যার অর্থ হচ্ছে কয়েল অফ স্নেক। কয়েল অফ স্নেক, বা যাকে বাংলায় বলে সাপের কুণ্ডলী। এখন খেয়াল করুন, এই যে নিম্নচাপ আর উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ আর হচ্ছে উচ্চ তাপমাত্রা মূলত সাইক্লোন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে কি কি? নিম্নচাপ এবং হচ্ছে উচ্চ তাপমাত্রা সাইক্লোন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত এই যে সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের যে ন্যূনতম তাপমাত্রাটা লাগে সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, এর বেশি হতে হয়। তাহলে আমার অপশনে ছিল যে 26.5 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এর কাছাকাছি মানটি, তাই জন্য আমরা ওই মানটিকে গ্রহণ করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে সাগর পৃষ্ঠের যে সাইক্লোন সৃষ্টির জন্য সাগর পৃষ্ঠের যে ন্যূনতম তাপমাত্রা কত হওয়া প্রয়োজন সেটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে সালোক সংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো কি 0%, নাকি 10 থেকে 15%, নাকি 3 থেকে 6%, নাকি 100%? তো চলুন সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উত্তরটি দেখে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 3 থেকে 6%। চলুন আমরা এর ব্যাখ্যাটি জেনে নেই। খেয়াল করুন, পাতায় আপতিত সূর্যালোকের 83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়ে যায়। তাহলে ক্লোরোপ্লাস্ট কর্তৃক কতটুকু শোষিত হয়ে যায়? 83%। আর 12%, খেয়াল করুন, 12% বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়। আর বাকি যে 5% থাকে, এই 5% বিলীন হয়ে যায়। তাহলে
83% ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত হয়, আর 12% বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়, আর বাকি যে 5% সেটা কি হয়ে যায়, বিলীন হয়ে যায়। আর ক্লোরোপ্লাস্ট কর্তৃক যে শোষিত আলোক শক্তির 3 থেকে 6% রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। তাহলে ক্লোরোপ্লাস্ট কর্তৃক শোষিত কতটুকু, 3 থেকে 6% এটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। আশা করি আপনারা প্রশ্নটির ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, যেখানে বলা হয়েছে জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়, অর্থাৎ জারণ প্রক্রিয়াটি কোথায় সম্পন্ন হয়। আমার ক অপশন হচ্ছে অ্যানোডে, খ অপশন হচ্ছে ক্যাথোডে, গ অপশন হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড উভয়টিতে, ঘ অপশনে বলা হয়েছে বর্ণিত কোনটিতে নয়। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা সঠিক উত্তরটি আগে দেখে নিই। সঠিক উত্তরটি বলা হয়েছে যে অ্যানোডে। তো কেন অ্যানোডে, চলুন তার ব্যাখ্যাটি আমরা জেনে নিই। খেয়াল করুন, যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে, অর্থাৎ বিদ্যুৎ শক্তি ব্যবহার করে কি ঘটানো হয়, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। তাহলে যে কোষে বিদ্যুৎ শক্তি বা তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে, যেখানে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, অথবা তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। আর তড়িৎ বিশ্লেষক কোষে অ্যানোড, অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। খেয়াল করুন, অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত এবং ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আর ক্যাথোডে যেটি সম্পন্ন হয় সেটি হচ্ছে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়, আর অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। তাহলে খেয়াল করুন, ক্যাথোডে কি হয়, বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে হয় জারণ বিক্রিয়া। এখন আমরা জেনে নিব যে জারণ কাকে বলে। খেয়াল করুন, জারণ মানে ইলেকট্রনের ত্যাগ। তাহলে কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু অথবা আয়ন এক বা একাধিক ইলেকট্রন, এক বা একাধিক কি করবে, ইলেকট্রন যদি ত্যাগ করে তখন তাকে বলে জারণ। অর্থাৎ ইলেকট্রনের ত্যাগ হচ্ছে জারণ, আর বিপরীত ক্রমে যদি ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা হবে বিজারণ। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে জারণ কি, জারণ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা এই প্রশ্নটি ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, যেখানে বলা হয়েছে পানির অণু একটি, অর্থাৎ পানির অণু একটি কি, কি প্যারাচৌম্বক, নাকি ডায়াচৌম্বক, নাকি ফেরোচৌম্বক, নাকি অ্যান্টিফেরো চৌম্বক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সঠিক উত্তরটি দেখে নেই। সঠিক উত্তরটি হচ্ছে ডায়াচৌম্বক, অর্থাৎ পানির অণু একটি ডায়াচৌম্বক। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা এর ব্যাখ্যাটি জানি। খেয়াল করুন, যে সকল পদার্থকে খুব শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে ওই সকল পদার্থে ক্ষীণ, মানে খুব কম পরিমাণে চুম্বকত্ব দেখা যেতে পারে, তাদেরকে বলা হয় ডায়চুম্বক পদার্থ। তাহলে ডায়চুম্বক পদার্থটা কি, অর্থাৎ খুব শক্তিশালী একটা চুম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে ওই সকল পদার্থে কম পরিমাণে বা ক্ষীণ চুম্বকত্ব দেখা যেতে পারে, তাদেরকে বলা হয় ডায়চুম্বক পদার্থ। আর উদাহরণগুলো হচ্ছে বিসমাথ, তামা, অ্যান্টিমনি, পারদ, সোনা, পানি, অ্যালকোহল, বায়ু, হাইড্রোজেন। এগুলো হচ্ছে কি ধরনের পদার্থ, এগুলো হচ্ছে ডায়চুম্বক পদার্থ। অর্থাৎ খুব শক্তিশালী চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে এই পদার্থগুলোতে কম পরিমাণে কি দেখা যেতে পারে, চুম্বকত্ব দেখা যেতে পারে, তাই জন্য তাদেরকে বলা হয় ডায়চুম্বক পদার্থ। তাহলে আমার প্রশ্নে যেটি ছিল, পানি একটি কি পদার্থ, পানি একটি ডায়চুম্বক পদার্থ। তো আশা করি আপনারা প্রশ্নটির ব্যাখ্যাটি বুঝতে পেরেছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে 17 আর 8 অক্সিজেন, অর্থাৎ এই আইসোটোপের নিউট্রন সংখ্যা কত। তো আমার অপশন সমূহ যেটি দেওয়া আছে, 8 দেওয়া আছে, 17 দেওয়া আছে, 9 দেওয়া আছে এবং 25 দেওয়া আছে। তো এটি জানার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আগে আমাকে জানতে হবে যে উপরেরটাকে কি বলে এবং নিচেরটাকে। খেয়াল করুন, যে আমরা যদি এটা অক্সিজেন, অক্সিজেন সাধারণত এটাকে আইসোটোপ বলা হয়, যে এখানে আছে আমার 70 আর এখানে হচ্ছে 8। তো আমরা নিচে যেটা জানি, নিচেরটাকে বলে হচ্ছে যে পারমাণবিক সংখ্যা, নিচেরটাকে বলে পারমাণবিক সংখ্যা, আর উপরে যেটা আছে সেটাকে বলে ভর সংখ্যা। তাহলে আমাকে এখানে কি বের করতে বলা হয়েছে, এখানে বের করতে হচ্ছে নিউট্রন সংখ্যা। তাহলে আমরা সূত্র যেটা জানি, ভর সংখ্যা ইজ ইকুয়াল পারমাণবিক সংখ্যার অপর নাম হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কথা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা।
তাহলে আমার বের করতে বলা হয়েছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা ইজ ইকুয়াল ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে আমার নিউটন সংখ্যা বের হবে 17 মাইনাস হচ্ছে আমার যে 8। তাহলে আমার নিউটন সংখ্যা বের হবে 9। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা সঠিক উত্তরটি মিলিয়ে নিই। সঠিক উত্তরটি হচ্ছে 9। তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করে নিউটন সংখ্যা বের করতে হয়। অর্থাৎ আমার যদি এই সূত্রটি জানা থাকে যে ভর সংখ্যা ইজ ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা, তাহলে আমি ভর সংখ্যা বের করতে পারবো, আমি বের করতে পারবো প্রোটন সংখ্যা, আমি বের করতে হবে নিউটন সংখ্যা। আর আমাকে প্রথমত যেটি জানতে হবে যে অক্সিজেনের যে এখানে আইসোটোপ দেওয়া আছে, উপরের সংখ্যাটিকে কি বলে এবং নিচের সংখ্যাটিকে কি বলে। তাহলে উপরের সংখ্যাটিকে বলে ভর সংখ্যা, নিচেরটিকে বলে পারমাণবিক সংখ্যা বা এটিকে বলে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। যদি আপনারা এই বেসিক জিনিসটা মাথায় রাখতে পারেন, তাহলে এই ধরনের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আশা করি আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন।